আমি মাননীয় সভাপতি মহাশয়কে আসন গ্রহণ করেছে। গৌরব আসুন। এখন বক্তব্য রাখতে চলেছেন তাপস কুমার সিংহ। বিষয় প্রভাত রঞ্জনের ব্যাকরণ বিজ্ঞানের দৃষ্টি বাংলা ভাষা সুদৃঢ়ভাবে প্রথিত। মাননীয় বক্তাকে প্রথমে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার এবং শুভ নববর্ষ। প্রভাত রঞ্জনের ব্যাকরণ বিজ্ঞান এর ভিত্তিতে বাংলা ভাষা সুদৃঢ়ভাবে প্রথিত। ভারতবর্ষে ভাষা বিজ্ঞানের আলোচনা দীর্ঘদিনের। বেদ পাঠের অপরিহার্য অঙ্গ ছিল বেদাঙ্গ। বেদাঙ্গ ছিল 6টি: শিক্ষা, কল্প, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত ও জ্যোতিষ। এর মধ্যে শিক্ষা, ব্যাকরণ, নিরুক্ত ছিল সরাসরি ভাষাবিজ্ঞান বিষয়ক। ব্যাকরণবিদ পাণিনি এই বেদাঙ্গের উপর ভিত্তি করে ভাষার ধ্বনিতত্ত্বকে একটি সুশৃঙ্খল বিজ্ঞানসম্মত রূপ দান করেছিলেন। তার রচিত অষ্টাধ্যায়ী সর্বপ্রাচীন ভারতীয় ব্যাকরণ গ্রন্থ যাজ্ঞ, পাণিনি, পতঞ্জলি, বুদ্ধদেব, ভর্তৃহারে প্রমুখ বৈয়াকরণে তথা ভাষাবিদের পরে ভাষার বর্ণনামূলক বিশ্লেষণে অংশগ্রহণ করে সুদীর্ঘকাল পরে শ্রী প্রভাত রঞ্জন সরকার আক্ষরিক অর্থে আদর্শ ব্যাকরণবিদ ও ভাষাতত্ত্ববিদের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। তিনি তার সুবৃহৎ ব্যাকরণ বিজ্ঞান 3টি খণ্ডে সম্পন্ন করেন। প্রথম খণ্ডের ভূমিকায় ভাষাগত ধ্বনিবিজ্ঞান এবং বৈদেশিক ভাষার ভাষাগত ধ্বনিবিজ্ঞানের আলোচনা করেন। এরপরে বর্ণানুক্রমিকভাবে অ থেকে দন্তন্য পর্যন্ত প্রতিটি বর্ণের আকৃতি, উদ্ভব, অর্থ এবং শব্দে তাদের ব্যবহার সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন। দ্বিতীয় খণ্ডে ক থেকে সমুদয় বর্ণ সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন। এই খণ্ডে বাংলা লিপিমালা, উপসর্গ, প্রত্যয় সহ শুদ্ধ অশুদ্ধ শব্দাবলী নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। বানানের নৈরাজ্য সম্পর্কে সতর্ক করেছেন। বহু অশুদ্ধ শব্দে সংশোধন করেছেন। ব্যাকরণ বিজ্ঞানের 3য় খণ্ডে আলোচিত হয়েছে ভাষার উদ্ভব ও বৈচিত্র্য, ভাব ও ভাষার সম্পর্ক, ভাষার ভাবে ধ্বনিগত রূপায়ণ চমৎকারভাবে আলোচিত হয়েছে। তিনি বলেছেন, পৃথিবীতে যতগুলি প্রতিষ্ঠিত ভাষা আছে তার মধ্যে 4টি ভাষাকে মুখ্যতঃ মৌল ভাষা হিসেবে ধরা যেতে পারে। তারা হচ্ছে বৈদিক, লাতিন, হিব্রু ও পুরনো চৈনিক। তিনি এই খণ্ডে দেখিয়েছেন বাংলা শব্দভাণ্ডারে ফার্সি শব্দবলী কত ব্যাপকভাবে সাদরে বরণ করা হয়েছে এবং বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। তিনি আরও বলেছেন, শব্দ তৈরির যে প্রবণতা মানুষের মধ্যে রয়েছে, ভাষাশৈলী ও ভাষার বিবর্তনে তার মূল্য অপরিসীম। শব্দ তৈরির প্রবণতা বাংলা ভাষার শব্দভাণ্ডার কত সুন্দরভাবে সমৃদ্ধ করে তুলেছে তা তিনি ব্যাখ্যা সহকারে দেখিয়েছেন। বাংলা ভাষার শব্দভাণ্ডার সংস্কৃত শব্দভাণ্ডারের থেকে পুষ্ট হয়েছে সর্বাপেক্ষা বেশি, তার তিনি একটি পরিসংখ্যানও দিয়েছেন। তিনি বলেছেন, বাংলার 93% শব্দ সংস্কৃত থেকে এসেছে। এই আগমন ঘটেছে সংস্কৃত, প্রাকৃত, অর্ধপ্রাকৃত, পুরনো প্রাকৃত, বাংলা, বর্তমান বাংলা এই পথ ধরে। তিনি তার বর্ণবিজ্ঞানে বলেছেন, জন্মসূত্রে বাংলা সংস্কৃতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সংস্কৃতকে আরবি বা পালির মতো ধর্মভাষা রূপে মনে না করে বাংলাভাষীদের আদিভাষা রূপে গ্রহণ করা উচিত। সংস্কৃতের সাথে বাঙালিদের পুরুষানুক্রমে নারীর যোগ রয়েছে, যাকে কোনো ঘটনা বিবর্তনে অস্বীকার করা চলে।
সংস্কৃতকে হিন্দুদের ও মহাযানী বৌদ্ধদের ধর্মের ভাষা মনে করে দূরে সরিয়ে রাখার চেষ্টা করলে সংস্কৃত ভাষার কোনো ক্ষতি হবে না, কিন্তু বাংলা ভাষীদের ক্ষতি হবে। সংস্কৃতের দৃঢ় ভিত্তির উপরে বাংলা ভাষা দাঁড়িয়ে আছে। তিনি তার ব্যাকরণ বিজ্ঞানে দেখিয়েছেন বাংলা ভাষার তদ্ভব দেশি বিদেশি শব্দ কীভাবে শ্রেণী বিন্যস্ত হয়ে নানা অর্থের বোধ বিস্তার লাভ করেছে, সংক্রমণ পারিপার্শ্বিক প্রভাব কীভাবে কার্যকরী ব্যাপকতা দান করেছে। ব্যঞ্জন বর্ণমালার প্রতিটি বর্গের প্রতিটি বর্ণের শব্দ গঠন ক্ষমতা অর্থ ধারণ পরিচর্যার সম্যক ব্যাখ্যা দান করে বাংলা ভাষার শব্দভাণ্ডার বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন। প্রতিটি বর্ণের আলোচনা শেষে আদিতে সেই বর্ণযুক্ত শব্দের একটি তালিকাও দিয়েছেন। তার এই গভীর বিশ্লেষণী ক্ষমতা সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক ডক্টর কাজীউদ্দিন মোহাম্মদ বলেছেন, এতে লেখকের অসাধারণ মেধা, ভাষাজ্ঞান, সর্বোপরি দার্শনিক উদার দৃষ্টিভঙ্গির পরিচয় বিধৃত হয়েছে। অসাধারণ বলছি এ কারণে যে ভাষার ব্যুৎপত্তি না থাকলে এই প্রক্রিয়া শব্দের অর্থ বিশ্লেষণ জটিলতা মুক্ত হয়ে প্রাঞ্জল হতে পারত না। লেখকের প্রজ্ঞা, পরিশ্রম, দর্শন, পরিমিত জ্ঞান এসবেই একটি পূর্ণ ছাপ তার উপস্থাপনায় মূর্ত হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ বাংলার চকে যে কত কিছু চয়ন করতে পারে তার একটি নমুনা লেখকের লেখা থেকে উদ্ধৃত করছি। চয়ে শিব, চাঁদ, চোর, গরু, কচ্ছপ, সর্প, চড়ুই, কুকুর, চামচিকা, পাখি, ছোলাও বোঝায়। একথা এমন সুন্দর করে আর কেউ কখনো প্রাঞ্জল করেছেন বলে চোখে পড়েনি। বাংলা ভাষা বিদেশি শব্দের, বিশেষ করে আরবি ফার্সি শব্দের প্রাচুর্য বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। তিনি দেখেছেন প্রায় 500 মূল ধাতু কীভাবে বাংলা শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। উপসর্গ প্রত্যয় নূতনের অভ্যুদয় শীর্ষক আলোচনাতেও তিনি এর ইঙ্গিত দিয়েছেন। বাংলার বিদেশি ভাষার প্রভাবকে তিনি সাদরে আহ্বান করে বলেছেন, দরজা জানলা খুলে দাও, বাইরে আলো হাওয়া আসতে দাও, সুস্বাস্থ্য গড়ে তোলো। এই ভাষা চয়নের উদার মনোভাবের জন্য বাংলা ভাষা শব্দভাণ্ডার একদিন বৃহত্তম শব্দভাণ্ডারে পরিণত হবে। ব্যাকরণ বিজ্ঞান এর ব্যাখ্যায় উপস্থাপনায় তিনি বাংলা ভাষায় বিদেশি শব্দ আগমনের রাস্তা প্রশস্ত করে দিয়েছেন। বাংলায় যে অজস্র ফার্সি আরবি শব্দ প্রবেশ করেছে সেগুলিকে ঝেড়ে ফেলে না দিয়ে আদর করে তোলার পরামর্শ দিয়েছেন তিনি। শব্দের ব্যুৎপত্তি, উচ্চারণ এবং বিবর্তন ভাষায় এক বিচিত্র রূপের সৃষ্টির সুযোগ দেয়। রূপ যে কীভাবে বিবর্তিত হয় তা বিশ্বের বিভিন্ন ভাষা থেকে বোঝা যায়। মানুষ জীবন্ত, সুতরাং গতিশীল, তাই তার ভাষাও গতিশীল, চলমান ভাষা নদী প্রবাহের মতো বয়ে চলে। দুপাশের কোনো জনপদ থেকে পলি নিয়ে অপর কোনো জনপদে সেই পলি ঢেলে দিয়ে সমৃদ্ধ করে তুলেছে। সেই ভাষা সমৃদ্ধ, যে ভাষার অহরহ নব উপাদান সংগৃহীত হচ্ছে। শ্রী প্রভাত রঞ্জন বাংলা ব্যাকরণ বিজ্ঞান সম্পর্কিত বিরাট গ্রন্থে এই কথাই নানাভাবে বলার চেষ্টা করেছেন। মোহাম্মদ কাজীউদ্দিন। প্রভাত রঞ্জনের ব্যাকরণ বিজ্ঞান অধ্যয়ন করে অধ্যাপক নির্মল নারায়ণ গুপ্ত শ্রী প্রভাত রঞ্জনকে প্রধানত ব্যুৎপত্তিবাদী হিসেবে বরণ করেছেন। তিনি বলেছেন, ব্যাকরণ বিজ্ঞানে শ্রী প্রভাত রঞ্জন প্রাচীন ভারতের শ্রেষ্ঠ বৈয়াকরণ, পাণিনির যোগ্য উত্তরসূরি। যে কোনো শব্দের ব্যুৎপত্তি নির্ধারণে তিনি ছিলেন অদ্বিতীয়। বস্তুত ব্যুৎপত্তির উপর ভিত্তি করে শ্রী প্রভাত রঞ্জন সরকার বাংলা ভাষার সমগ্র শব্দ ভাণ্ডারকে একটি আদর্শ বিজ্ঞান ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন। বাংলা ভাষার শব্দভাণ্ডারকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধ্রুপদী ভাষায় শব্দভাণ্ডার রূপান্তরিত করার জন্য ব্যাকরণবিদ হিসেবে তার যা যা করণীয় ছিল সেই ব্যাপারে তিনি নিখুঁতভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন। অধ্যাপক নির্মল নারায়ণ গুপ্ত লক্ষ্য করেছেন, আচার্য পাণিনির অষ্টাধ্যায়ের পরিশিষ্টে সংযুক্ত ধাতুপাঠে, অর্থপাঠে বৈদিক ও সংস্কর ধাতু ও শব্দের শ্রেণী বিভাগ করে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাণিনির অনুসরণে শ্রী প্রভাত রঞ্জন প্রতি শব্দ বিশ্লেষণ করেছেন ধাতুর ভিত্তিতে। তার ব্যাকরণ বিজ্ঞানের 3য় খণ্ডে মূল ধাতু শব্দ সম্ভার বিষয়ক আলোচনায় 390টি বৈদিক ও সংস্কৃত ধাতু তজ্জাত শব্দ ও বর্তমান বাংলা ভাষায় প্রচলিত বহু নাম পদে ব্যাখ্যা করেছেন তিনি। পাণিনি যেমন তার সময়কার প্রচলিত বিভিন্ন শব্দমূল ব্যাখ্যা করেছেন, শ্রী প্রভাত রঞ্জন তেমনি বর্তমানে প্রচলিত এমন বহু শব্দের মূল চিনিয়ে দিয়েছেন যে সম্পর্কে আমাদের ধারণা ছিল অত্যন্ত অসম্পূর্ণ। শ্রী প্রভাত রঞ্জন মহাবিশ্ব
রচনার স্বপ্ন দেখেছেন। মহাবিশ্ব রচনার ক্ষেত্রে বা আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যোগাযোগ রক্ষাকারী ভাষার গুরুত্ব সবচেয়ে বেশি। কম্পারেটিভ ফিলোলজির প্রতি শ্রী প্রভাতরঞ্জন আগ্রহের একটি অন্যতম কারণ তার জীবন দর্শনের বাস্তবায়নে একটি বিজ্ঞানভিত্তিক ভাষাচর্যার সূত্রপাত ঘটানো। তাই তিনি বলেছেন, ভাষাতত্ত্ব ভাষাগত ধ্বনিবিজ্ঞানের এই চর্চার দ্বারা অনেক দূরকে নিকটে আনা যায়, আবার তার নব্য মানবতাবাদকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। এই মহাবিশ্ব রচনার ভাবনা মাথায় রেখে তিনি তুলনামূলক ভাষাবিদ্যা চর্চা করেছেন, বিশ্ব মানবের হৃদয়ে পৌঁছাতে চেয়েছেন। এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য এই যে ভাষা সন্তুলনে বিদেশি শব্দের যথাযথ উচ্চারণের স্বার্থে তিনি বাংলায় প্রচলিত বর্ণমালার কয়েকটি নতুন বর্ণ সংযোজন প্রস্তাবও করেছেন। কেবল প্রস্তাবই নয়, নিজের সমস্ত রচনায় বর্ণগুলি প্রয়োগ করেছেন। ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম ভাষা। মানুষের সমগ্র জ্ঞান ভাণ্ডার, ইউনিভার্স অফ নলেজ, ভাষার মাধ্যমে মানুষ সংরক্ষণ করে রেখেছে। শরণাতীত কাল থেকে মানুষের সমস্ত জ্ঞান ভাণ্ডার, অজস্র চিন্তাভাবনা, চিন্তাধারা, নানাবিধ মননশীলতা সূক্ষ্মভাবে, বিস্তারিতভাবে, প্রসারিতভাবে, হালকাভাবে, অত্যন্ত সুগভীরভাবে যুক্ত করা হয়েছে। মানুষের সমাজ ও সভ্যতার সূচনা পর্ব থেকে মানুষ জীবন ও জগৎ সম্পর্কে যত রকমের অভিজ্ঞতা, অনুভূতি, উপলব্ধি ও ধারণা লাভ করেছে, সব কিছুই ভাষার সাহিত্যে, শিল্পে, সঙ্গীতে, বিজ্ঞান ব্যক্ত করে চলেছে ও সংরক্ষণ করে চলেছে। জীবনের জগৎ সম্পর্কে প্রাচীনকাল থেকে যারা গভীরভাবে চিন্তাভাবনার মাধ্যমে মানুষের সমগ্র জ্ঞান ভাণ্ডারকে বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ করে তুলেছিল, তাদের মধ্যে প্রাচীনতম আর্য জাতি। দীর্ঘ কয়েক হাজার বছর জ্ঞান ভাণ্ডারে তারা গুরু শিষ্য পরম্পরায় শ্রুতির মাধ্যমে সংরক্ষণ করে রেখেছিল। এক্ষেত্রে তাদের উপযুক্ত মাধ্যম ছিল বৈদিক ভাষা। বৈদিক ভাষা বেদ ও উপনিষদের গভীর জীবনবোধের কথা, সূক্ষ্মাতে সূক্ষ্ম অনুভূতির কথা যথাযথভাবে প্রকাশ করতে সাহায্য করেছিল। উচ্চমানের সাহিত্য, সঙ্গীত, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা চর্চার উপযুক্ত মাধ্যম পরিণত হয়েছিল বৈদিক ভাষা। ধারাবাহিকভাবে বৈদিক ঋষি মনীষীদের উন্নতভাবে চিন্তন মনন বৈদিক সংস্কৃত ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলেছিল। ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাতরঞ্জন সরকারের দৃষ্টিতে বৈদিক ও সংস্কৃত ভাষার যোগ্য উত্তরসূরি সর্বতভাবে বাংলা ভাষা। পৃথিবীর 200 ভাষার উপরে তার আধিপত্য থাকলেও তিনি তার সমগ্র ধ্বনিবিজ্ঞান, শব্দবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, বর্ণবিজ্ঞানের আলোচনা, চর্চা, গবেষণা কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন বাংলা ভাষাকে। পৃথিবীর প্রতিটি ভাষায় প্রতি তিনি ছিলেন শ্রদ্ধাশীল। জীবনের শেষ পর্বে মাত্র 8 বছরের ব্যবধানে 5018খানা প্রভাসঙ্গীত রচনা সুরলিত করে তিনি এক অসাধারণ ব্যতিক্রমী কৃতিত্বের অধিকারী। প্রভাসঙ্গীতগুলি 8টি ভাষায় রচিত হলেও প্রধানত বাংলা ভাষাতেই রচনা করেছেন, যা বাংলা ভাষার শ্রেষ্ঠত্বের কথা ইঙ্গিত করে। তার সমগ্র সাহিত্য সৃষ্টির মধ্যে তার বাঙালি সত্তার উপস্থিতি সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করে। তিনি আদর্শ ভাষাবিজ্ঞানী হিসেবে বাংলা ভাষাকে সর্বপ্রকার ভাবনা, চিন্তন, মনন, ধারণা, অনুভব, অনুভূতি, অভিজ্ঞতা, উপলব্ধি প্রকাশের উপযুক্ত করে গড়ে তোলার ক্ষেত্রে সচেতনভাবে প্রয়াসী ছিলেন সারা জীবন ধরে। সর্বাগ্রে তিনি গুরুত্ব দিয়েছিলেন ভাব প্রকাশের উপযুক্ত ভাষা ও তার উপযুক্ত শব্দ সম্ভার সৃষ্টিতে। তিনি বলেছেন, মানুষের ভাষা এখনও ভাব প্রকাশের উপযুক্ত হয়নি। শব্দের অভাবে অনেক ক্ষেত্রে মানুষকে এখনও আকারে ইঙ্গিতে কিছু ভাব প্রকাশ করতে হয়। যে ভাবগুলো প্রকাশ করার যথার্থ শব্দসমূহ এখনও সৃষ্টি হয়নি, সেই ভাবসমূহ প্রকাশের জন্য যথোপযুক্ত শব্দভাণ্ডার বৃদ্ধির প্রয়োজন অনুভব করেছেন প্রভাতরঞ্জন সরকার। তাই রাঢ় ও ভাষা বিশেষজ্ঞ কীর্তনানন্দ অবধূত বলেছেন, তিনি প্রায় 50,000 নতুন শব্দ সংযোজন করে বাংলা ভাষাকে অত্যন্ত পক্ষে ভারতীয় ভাষাগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন করে দিয়েছেন। শ্রী প্রভাতরঞ্জন সরকার তার বহুধা পল্লবিত বিপুল সাহিত্য ভাণ্ডার সৃষ্টির মাধ্যমে বাংলা ভাষার শব্দভাণ্ডারের অজস্র শব্দের প্রাচুর্য সংযোজন ঘটিয়েছেন। উপযুক্ত ভাষা, উপযুক্ত শব্দ সম্ভারে সমৃদ্ধ তার বিপুল রচনা সম্ভার বাংলা ভাষাকে এক দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছে। বহুধা পল্লবিত বিচিত্র খাতে তার রচনার ধারা প্রবাহ নিম্নরূপ: আধ্যাত্মিক দর্শন, চিকিৎসা বিষয়ক আলোচনা, সামাজিক দর্শন বিষয়ে আলোচনা, অর্থনৈতিক দর্শন বিষয়ে আলোচনা,
প্রবাসঙ্গীত, ছোট গল্প, শিশু সাহিত্য, ভাষাবিজ্ঞান, ইতিহাস, বিজ্ঞান বিষয়ক আলোচনা ইত্যাদি। তিনি যে সমস্ত উৎস থেকে শব্দ গ্রহণ করে বাংলা ভাষার শব্দভাণ্ডার প্রসারিত করেছেন সেগুলি হল সংস্কৃত তৎসম শব্দ, বৈদিক তৎসম শব্দ, অপ্রচলিত বৈদিক সংস্কৃত তদ্ভব শব্দ, দেশজ শব্দ, বিদেশি শব্দ ও সসৃষ্ট শব্দ। তার স্পষ্ট অভিমত যে সংস্কৃতের দৃঢ় ভিত্তির উপরে এই বাংলা ভাষা দাঁড়িয়ে আছে। সে দৃঢ় ভিত্তিতে আঘাত হানলে বাংলা ভাষায় সৌধ নড়বড়ে হয়ে যাবে। বিদ্যালয়ে সংস্কৃত অবশ্য পাঠ্য হওয়া উচিত। উচ্চতর ক্ষেত্রে সংস্কৃতকে পৃথক ভাষারূপে পড়ানো হোক না হোক, বাংলা বিষয়ে একটি পেপার হিসেবে সংস্কৃতকে রাখা দরকার। এটাই হবে বাস্তবোচিত বলিষ্ঠ পদক্ষেপ। নমস্কার সবাইকে, ধন্যবাদ। আপনারা জানেন বিশ্বের প্রাচীনতম ভাষা বৈদিক ভাষা সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা বিশ্ব ভাষায় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষায় পরিণত হয়েছিল। তার পিছনে সংস্কৃত ভাষাকে একটি আদর্শ ভাষায় পরিণত করার জন্য যার অবদান সব থেকে বেশি, তিনি হচ্ছেন বৈয়াকরণ পাণিনি। পাণিনি সংস্কৃত ভাষাকে একটা দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছিলেন। ফলে সেই সংস্কৃত ভাষা চরম উৎকর্ষ সাধন করে সাহিত্যে, কাব্যে, নাটকে। তো পাণিনি পৃথিবীর সব থেকে সর্বকালে বৈয়াকরণিক ব্যাকরণবিদ। তারপরে সংস্কৃত ভাষাকে বোধবেদ, পতঞ্জলি, অন্যান্য বৈয়াকরণিকগণও যথেষ্ট অবদান রেখেছেন। বাংলা ভাষার ক্ষেত্রে ভাষাবিজ্ঞানী প্রভাতরঞ্জন সরকার এরকম একটি দৃঢ় ভিত্তি রচনা করে গেছেন। তার ভাষা বিজ্ঞান, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ভাষা তত্ত্বের যে বিভিন্ন ক্ষেত্র, তিনি একটা দৃঢ় ভিত্তির উপরে বাংলা ভাষার সম্মুখে এগিয়ে যাওয়ার পথ প্রদর্শন করে গেছেন, যার ভিত্তিতে আমরা আমাদের উপলব্ধিতে এসেছে যে আগামী দিনে বাংলা ভাষা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম ভাষায় পরিণত হতে চলেছে। এই ব্যাপারে আলোকপাত করার জন্য আমাদের আজকের শেষ বক্তা মাননীয় রবীন্দ্রনাথ সেন, তিনি বক্তব্য রাখবেন। তার বিষয় বাংলা ভাষার দৃঢ় ভিত্তি রচনায়, প্রচারে ও প্রসারে ভাষাবিজ্ঞানী প্রভাতরঞ্জন সরকারের বিশেষ উদ্যোগ ও সুচিন্তিত পরিকল্পনা। তো প্রভাতরঞ্জনের কী পরিকল্পনা ছিল সে সম্পর্কে আলোকপাত করার জন্য আমি মাননীয় রবীন্দ্রনাথ সেন মহাশয়কে আহ্বান করছি, আমন্ত্রণ করছি তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় রবীন্দ্রনাথ সেন, আপনি প্রথমে পরমারাধ্য গুরুদেব শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করুন, তারপরে আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করুন। নমস্কার।
পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণ কমলে শতকোটি প্রণাম নিবেদন করি। মাননীয় সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 1431 সাল সবাই সুখে শান্তিতে আনন্দে কাটুক, এই শুভকামনা রইল। আমাদের আজকের আলোচনা চক্রে আমার বক্তব্য বিষয় বিশ্বব্যাপী বাংলা ভাষা প্রচার ও প্রসারে ভাষাবিজ্ঞানী প্রভাতরঞ্জন সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণ। তো শিরোনামে বলে দেওয়া হচ্ছে যে এই প্রবন্ধের যে বক্তব্য বিষয় সবগুলোই ভাষাবিজ্ঞানী প্রভাতরঞ্জন সরকারের আলোকে রচিত। প্রভাতরঞ্জন সরকার ভাষাবিজ্ঞানী, তিনি একাধারে আধ্যাত্মিক জগতে যিনি আনন্দমূর্তিজি, আবার জ্ঞান বিজ্ঞানের জগতে লৌকিক জগতে যিনি প্রভাতরঞ্জন সরকার নামে পরিচিত। তার বহুধা পল্লবিত জ্ঞানের কথা আমরা জেনেছি। এই প্রবন্ধের আলোচ্য বিষয় তার ভাষাবিজ্ঞানের ওপর। ভাষাবিজ্ঞানী প্রভাতরঞ্জন সরকার প্রচলিত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কোনো ভাষাবিজ্ঞানী নন। আশ্চর্যের বিষয়, তার মধ্যে যে অসাধারণ অতুলনীয় জ্ঞানের প্রকাশ আমরা দেখেছি, যা বিশ্বের বিস্ময়। তিনি পৃথিবীতে প্রচলিত প্রায় 200টি ভাষায় কথা বলতেন। সারা বিশ্ব থেকে ভক্তরা যারা এসেছেন গুরুদেবের সঙ্গে দেখা করতে, তিনি তার সঙ্গে তার মতো করে তার ভাষায় কথা বলতেন। এক অপার বিস্ময়। তাই সাধারণ কোনো জ্ঞানী পণ্ডিত মানুষের সঙ্গে বোধহয় তুলনা করা যায় না। তিনি তার ঐশী শক্তি বলে বিশ্বের ইতিহাসের অনেক কিছু হারিয়ে যাওয়া তথ্য তুলে ধরেছেন। তার এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যাবে এতদিন পর্যন্ত প্রচলিত যে ভাষাবিজ্ঞানের যে ধারণা, এই প্রভাতরঞ্জন সরকারের ভাষার বিষয়ে উত্থাপিত হওয়ার পর এই চিন্তাধারা সম্পূর্ণতই বদলে যাবে। এতদিন পর্যন্ত যা প্রচলিত রয়েছে, সবচেয়ে প্রাচীন ভাষা হিসেবে ভাষাবিজ্ঞানীরা চিহ্নিত করেছেন ইন্দো ইউরোপীয় ভাষা। তারা এটাও বলেছেন যে এই ভাষার কোনো প্রমাণ আমরা দিতে পারছি না, তারা কল্পনা করেছেন। কিন্তু সেই কল্পনাস্থই থেকে গেছে। শ্রী প্রভাতরঞ্জন সরকার তার বিভিন্ন বক্তব্যের মধ্যে ভাষা বিষয়ে তিনি তুলে ধরেছেন যে বিশ্বের সুপ্রাচীন ভাষা, বৈদিক ভাষা, সংস্কৃত ভাষা। আমরা সেই প্রসঙ্গে তিনি এও উত্থাপিত করেছেন সুপ্রাচীন ভাষা যেমন বাংলা ভাষা অসাধারণ। এই বাংলা ভাষার ভাব প্রকাশ ক্ষমতা এবং তার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বাংলার সংস্কৃতি, বাংলার সম্পদ যেমন বিশ্বের গৌরব, বাংলার ভাষাও ভবিষ্যতে অত্যন্ত উজ্জ্বলতম হিসেবে দেখা দেবে। ইংরেজি ভাষা সারা বিশ্বে প্রসারিত হয়েছে ঐতিহাসিক কারণে। সারা পৃথিবীর যোগাযোগের ভাষা হিসেবে ইংরেজি ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে, এরকম কোনো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ইংরেজরা সারা পৃথিবীতে ইংরেজি ভাষা প্রচার ও প্রশিক্ষণের জন্য অবতীর্ণ হয়েছিল।
সেরকম কোনো ঘটনা ছিল না। ইংরেজি সহ ইউরোপের কয়েকটি দেশ শিল্প বিপ্লবের পর সারা বিশ্বে উপনিবেশ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল। এই প্রতিযোগিতায় সবাইকে ছাড়িয়ে ইংরেজ সারা পৃথিবীতে সব থেকে বেশি সফল হয়েছিল। ফলে তাদের শাসনাধীনে ইংরেজি ভাষা অতি সহজে বিস্তার লাভ করে পৃথিবীব্যাপী। ইংরেজি ভাষাকে যদি আন্তর্জাতিক ভাষা বলা হয় তাহলে এটাই এর পেছনে মূল ঐতিহাসিক কারণ। দ্বিতীয়ত, ভাষা হিসেবে ইংরেজি যথেষ্ট সমৃদ্ধশালী ভাষা। শিল্প বিপ্লবের আগেই এর সাহিত্য সম্ভার বিশ্ব সাহিত্যের প্রথম সরণিতে স্থান করে নিয়েছিল। জার্মান, ফরাসি, ইতালিয়ান প্রভৃতি ভাষাও খুবই উন্নত ছিল। যদি সেই দেশগুলোর কেউ উপনিবেশ বিস্তারে ইংরেজদের থেকে এগিয়ে থাকত তাহলে ইংরেজি ভাষার পরিবর্তে ইউরোপীয় অন্য কোনো ভাষাই আন্তর্জাতিক ভাষায় রূপান্তরিত হতো। এখন বিচার্য, ইংরেজি ভাষা কি অনন্তকাল ধরে এই কৃতিত্ব বজায় রাখবে? বিশ্ব ভাষা বা আন্তর্জাতিক ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে? ভাষা চলমান সত্তা। স্থান, কাল, পাত্র ভেদে প্রতিটি ভাষার বিকাশ ও উৎকর্ষ সাধন ঘটেছে। বিশেষ পরিস্থিতির আনুকূল্য অর্জন করে ইংরেজি ভাষা ও সাহিত্য পৃথিবীবাসীকে শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বাণিজ্যে সভ্যতার বন্ধনে বেঁধেছে এবং আন্তর্জাতিকতা ও বিশ্ব ভ্রাতৃত্বের পথে মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সশ্রদ্ধ চিত্তে পৃথিবীবাসী ইংরেজি ভাষার এই ঐতিহাসিক অবদানকে স্বীকৃতি দিয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে। অষ্টাদশ, ঊনবিংশ ও বিংশ এই তিনটি শতাব্দীর মধ্যে ইংরেজি ভাষা স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। সমগ্র মানবজাতির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিবর্তন ও বিকাশের ক্ষেত্রে তিনটি শতাব্দী খুবই সংক্ষিপ্ত সময়। ভাষাবিজ্ঞানী প্রভাতরঞ্জন সরকার জানিয়েছেন, কোনো ভাষা মোটামুটিভাবে 1000 বছর বেঁচে থাকে আর লিপির আয়ুষ্কাল 2000 বছর। বিগত 15,000 বছরের মানব সভ্যতার ইতিহাসে এটি একটি প্রতিষ্ঠিত সত্য ঘটনা। ধ্বনিবিজ্ঞান, বর্ণবিজ্ঞান, শব্দবিজ্ঞান, সঙ্গীত বিজ্ঞান তথা সামগ্রিকভাবে ভাষা বিজ্ঞানের অতি বিশাল ক্ষেত্রে মননশীলতায়, আলোচনায়, চর্চায় ও গবেষণায় প্রভাতরঞ্জন সরকার 200 ভাষা ও সাহিত্যের বিচার বিশ্লেষণ মূল্যায়ন করেছেন, যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো ভাষাতত্ত্ববিদ, ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদের পক্ষে সম্ভব হয়নি। পাণিনি, যাস্ক, পতঞ্জলি, বোপদেব, ভর্তৃহরি প্রমুখ ভাষাতত্ত্ববিদগণ সীমিত ক্ষেত্রে ভাষাবিজ্ঞানের চর্চায় তাদের ঐতিহাসিক অবদান রেখে গেছেন। ভাষাবিজ্ঞান চর্চায় প্রভাতরঞ্জনের অবদান নজিরবিহীনভাবে বিরলতম। তিনি সমগ্র মানব জাতির সমাজ, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি, বিবর্তন, বিকাশ, প্রগতি, অগ্রগতি ও উৎকর্ষ সাধনের কথা সামগ্রিকভাবে বিশ্লেষণ ও মূল্যায়ন করে মানব সভ্যতার সামগ্রিক বিকাশের পথ নির্দেশনা দিয়েছেন দ্ব্যর্থহীন ভাষায়। দার্শনিক এবং ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাতরঞ্জন সরকার তার বিখ্যাত মানুষের সমাজ দুটি খণ্ডে সমাজচক্রের আবর্তনের কথা বলেছেন। 3500 বছর পূর্বে শ্রীকৃষ্ণ প্রণীত গীতাতেও এই সমাজচক্রের কিছুটা ইঙ্গিত রয়েছে। মহামতি কার্ল মার্কস সাহেবও সমাজচক্রের বিবর্তনের একটা ব্যাখ্যা দিয়েছেন, তবে তার ব্যাখ্যায় সমাজচক্রের আবর্তনের কথা অনুপস্থিত। পৃথিবীর বহু মনীষী, দার্শনিক, সমাজতত্ত্ববিদ সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের কথা বলেছেন। এ বিষয়ে বহু তাত্ত্বিক আলোচনা করে গেছেন, জীবন ও জগৎ সম্পর্কে দর্শন দিয়ে গেছেন। এক্ষেত্রেও প্রভাতরঞ্জন গভীর মননশীলতার পরিচয় দিয়েছেন। জীবন ও জগৎ এগিয়ে চলেছে দ্বন্দ্ব, সমিতি ও বৃহতের আকর্ষণে, ক্লাস, কোহেশন অ্যান্ড অ্যাট্রাকশন অব দি গ্রেট। এটি তার সমাজশাস্ত্রের প্রগতির সূত্র।
সমাজ ও সভ্যতাও এগিয়ে চলেছে দ্বন্দ্ব ও সমিতির মাধ্যমে বৃহতের প্রতি আকর্ষণের জন্য। এই এগিয়ে চলা ঘটে অনুন্নত অবস্থা থেকে উন্নত অবস্থার দিকে। সমাজ ও সভ্যতার বিকাশের পথে সমাজ ও সভ্যতার বিকাশের সাথে ভাষা ও সাহিত্যের বিকাশ গভীরভাবে সম্পর্কিত। প্রাচীনকাল থেকেই বিবর্তনের পথে সভ্যতার বিকাশের সূত্র ধরেই পৃথিবীর বিভিন্ন দেশে বহু ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটেছে। ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে প্রত্যেকটি জাতি বা ভাষাগোষ্ঠী নিজের ভাষার চর্চা করেছেন ছন্দে, কাব্যে, কবিতায়, সঙ্গীতে, সাহিত্যে। ভাব প্রকাশের জন্য গড়ে উঠেছে যথাযথ শব্দভাণ্ডার, ব্যাকরণ, ধ্বনিবিজ্ঞান, শব্দবিজ্ঞান, ভাষাবিজ্ঞান ও বর্ণবিজ্ঞান। প্রাচ্য পাশ্চাত্যে বহু ভাষা ও সাহিত্য সমৃদ্ধ হয়ে উঠেছে। প্রভাতরঞ্জন সরকার বলেছেন, পৃথিবীর যতগুলি প্রতিষ্ঠিত ভাষা আছে তার মধ্যে 4টি ভাষাকেই মুখ্যত মৌল ভাষা হিসেবে ধরা যেতে পারে। তারা হচ্ছে বৈদিক, লাতিন, হিব্রু ও পুরনো চৈনিক। পৃথিবীর ভাষাবিজ্ঞানের ইতিহাসে প্রভাতরঞ্জন সরকার একজন ব্যতিক্রমী ভাষাবিজ্ঞানী। পৃথিবীর 200 ভাষায় তিনি মানুষের সাথে ভাব বিনিময় করেছেন, যা এখনও পর্যন্ত একটি ব্যতিক্রমী ঘটনা। প্রখ্যাত পণ্ডিত রমারঞ্জন মুখোপাধ্যায় তার বহুমুখী সত্তার পরিচয় পেয়ে মুগ্ধ হয়েছিলেন। প্রভাতরঞ্জনের একটি স্বতন্ত্র সত্তা হচ্ছে তিনি বহু ভাষাবিদ। জীবনের শেষ প্রান্তে এসে তিনি যখন ভাষাবিজ্ঞানী রূপে আত্মপ্রকাশ করেছেন, স্বাভাবিকভাবেই তার রচিত ভাষাবিজ্ঞানের গ্রন্থসমূহে তার বিশ্বের বিভিন্ন ভাষার প্রসঙ্গ এসে পড়েছে। বিভিন্ন ভাষার বিবর্তনের কথা বলতে গিয়ে বাংলা ভাষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে নানা প্রসঙ্গের অবতারণা করেছেন প্রভাতরঞ্জন সরকার প্রাঞ্জলভাবে। তার ভাষাবিজ্ঞান চর্চার কেন্দ্রীভূত ভাষা ছিল বাংলা ভাষা। দার্শনিক ও ধর্মগুরু হিসেবে তিনি তার আধ্যাত্মিক প্রবচন ভক্তদের সামনে দিতেন প্রধানত বাংলা, হিন্দি ও ইংরেজিতে। সাথে সারা প্রবচন জুড়ে থাকত বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, তন্ত্রসহ সংস্কৃত সাহিত্য ভাণ্ডার থেকে অজস্র ধারায় সংস্কৃত শ্লোকের প্রশ্রবণ। বহু ধর্ম সম্মেলনে একসাথে 3টি ভাষাতেই ধর্মপ্রচার করেছেন। বাংলা ভাষায় প্রদত্ত তার মূল প্রবচনগুলো বাংলা সাহিত্যের অমূল্য ভাব ও সম্পদ। এই অমূল্য সম্পদ সমৃদ্ধ হয়েছে শব্দচয়নে, বিষয়ের গভীরতায়, জীবনবোধ ও জগৎবোধের সামগ্রিকতায় এবং ভাব প্রকাশে বাংলা ভাষার ভাব প্রকাশনী ক্ষমতার দক্ষতায়। এজন্য সমগ্র সুভাষিত সংগ্রহ ও আনন্দ বচনামৃতম প্রবচনমালার গ্রন্থরাজি বাংলা ভাষার শ্রেষ্ঠ সম্পদ রূপে চিহ্নিত হয়ে থাকবে। তার রচিত গ্রন্থ সম্ভারের সর্বতোভাবে সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডারের বা ভাব সম্পদের পরিচয় পেয়ে স্বনামধন্য পণ্ডিত রমারঞ্জন মুখোপাধ্যায় শ্রী প্রভাতরঞ্জন সরকারকে ভারত আত্মার মূর্ত বিগ্রহ রূপে সম্মানিত করেছেন। বহু ভাষাভাষীর দেশ ভারতবর্ষ। এর মধ্যে যে ভাষাটিকে কেন্দ্র করে ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল তা হল বৈদিক ভাষা। এই বৈদিক ভাষার প্রাচীনত্ব সম্পর্কে ভাষাবিদ শ্রী প্রভাতরঞ্জন বলেছেন, ভারতের তথা বিশ্বের প্রাচীনতম সাহিত্য হচ্ছে বেদ। এর মধ্যে ঋগ্বেদই প্রাচীনতম, যার রচনা আর্যরা মধ্য এশিয়ায় 15,000 বছর থেকে শুরু করে 15,000 বছর আগে থেকে শুরু করেছিল এবং তার সম্পূর্ণটাই ভারতবর্ষের বাইরেই রচনা করে ফেলেছিলেন। অর্থাৎ ভারতে প্রবেশ করবার আগেই ভারতে প্রবেশ করার আগেই ঋগ্বেদ রচিত হয়েছিল। ভারতে আসার পর তারা যজুর্বেদ রচনার সূচনা করেন। আর্যরা ভারতে প্রধানত 4 পর্যায়ে প্রবেশ করেছিলেন। তাদের প্রথম পর্যায়ের সীমারেখা ছিল শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, কাবুল ও সিন্ধু, এই 7টি নদীকে নিয়ে যে দেশ।
দ্বিতীয় পর্যায়ে আর্যরা এসেছিল আরও কিছুটা দক্ষিণ পূর্বে, অর্থাৎ প্রথম পর্যায়ে পাঞ্জাব ও দ্বিতীয় পর্যায়ে হরিয়ানা। তৃতীয় চতুর্থ পর্যায়ে তাদের আগমন ঘটেছিল গঙ্গা ও যমুনার অববাহিকা ধরে, যথাক্রমে প্রয়াগ, উত্তরে গণ্ডকী ও দক্ষিণে সোন নদীর তীর পর্যন্ত। চতুর্থ পর্যায়ের সময়ে সুপ্রাচীন কাশী রাজ্য গড়ে উঠেছিল। লক্ষণীয়, আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেই প্রথমে গঙ্গা নদী ও পরে যমুনা নদীর অববাহিকায় বসবাস শুরু করেছিলেন। তাদের বৈদিক ভাষার চর্চা গাঙ্গেয় সভ্যতাকে কেন্দ্র করেই বিকাশ লাভ করেছিল। প্রাচীনকাল থেকে ভারতবর্ষে যে বিভিন্ন প্রধান প্রধান ভাষার উদ্ভব ও বিকাশ লাভ ঘটেছিল, তার মধ্যে গাঙ্গেয় সভ্যতার একটি নিবিড় সম্পর্কের ঘটনা প্রভাতরঞ্জন সরকার তার বহুবিধ রচনায় প্রকাশ করেছেন। আর্যদের বৈদিক ভাষা এবং সংস্কৃত ভাষার বিকাশ প্রসঙ্গে পণ্ডিতদের মধ্যে একটি দ্বন্দ্ব দেখা দিয়েছিল। সেই দ্বন্দ্বের অবস্থান করেছেন ভাষাবিদ প্রভাতরঞ্জন সরকার তার রচিত সভ্যতার আদিবিন্দু রাঢ় গ্রন্থে। সেই দ্বন্দ্বের অবসান করেছেন ভাষাবিদ শ্রী প্রভাতরঞ্জন সরকার তার রচিত সভ্যতার আদিবিন্দু রাঢ় গ্রন্থে। আধুনিক ভাষাবিদদের একটি গৃহীত সিদ্ধান্ত ছিল, আর্যদের আগমনের পর বেদের প্রভাবে সংস্কৃত ভাষার জন্ম। ম্যাক্সমূলার সাহেব থেকে ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় পর্যন্ত সকলেই এই অভিমত পোষণ করেছেন। এই প্রসঙ্গে সভ্যতার আদিবিন্দু রাঢ় গ্রন্থে প্রভাতরঞ্জন সরকার বলেছেন, যেহেতু প্রাচীন রাঢ় আমাদের আলোচ্য বিষয়, তাই রাঢ়ের ভাষা সম্বন্ধে বলার আগে ভাষার উৎপত্তি সম্বন্ধে কিছু বলা দরকার। রাঢ়ের মানুষ যদিও অস্ট্রিক ও নিগ্র রক্তভুক্ত, কদাচিৎ মঙ্গোলীয়, কিন্তু রাঢ়ের ভাষায় সংস্কৃত শব্দের ছড়াছড়ি। তৎসম, ভগ্ন তৎসম, তদ্ভব, অর্ধতদ্ভবসম শব্দের অতি প্রাচুর্য। প্রায় শতকরা 92টি শব্দ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংস্কৃত ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। রাঢ় ভারতের প্রত্যন্তে অবস্থিত। সংস্কৃত যদি বৈদিক ভাষা হতো, তা যদি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত থেকে এদেশে এসে থাকে, তবে এই দূর প্রত্যন্ত রাঢ়ের কথ্য ভাষায় এত বেশি সংস্কৃত শব্দ এলো কোত্থেকে? এ থেকে এ ধরনের অনুমান করা অসঙ্গত হবে না যে আর্যদের আগমনের সঙ্গে সংস্কৃতের খুব একটা সম্পর্ক নেই, আর সংস্কৃত বিদেশাগত নয়। খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য বা মত তিনি দিলেন যে সংস্কৃত ভাষা বৈদিক ভাষা জাত নয়, বা আর্যরা এটা নিয়ে আসেনি। তিনি বললেন সংস্কৃত বিদেশাগত নয়, বৈদিক শাস্ত্রগুলো যে ভাষায় রচিত তা তো সংস্কৃত নয়, তাই বলা হয় বৈদিক ভাষা। সংস্কৃতের সাথে তার আকাশ পাতাল তফাৎ। অনেকে বলেন বৈদিক ভাষার এই বিবর্তিত রূপ হল প্রাকৃত ভাষা। এই কথাটা আংশিকভাবে সত্য। প্রাকৃত কোথাও সম্পূর্ণ সংস্কৃতের, কোথাও সংস্কৃত বৈদিক মিশ্রিত রূপের জনপ্রচলিত রূপ। এক একটা ভাষার আনুমানিক আয়ুষ্কাল গড় 1000 বছর। প্রাকৃত যদি প্রাচীন বৈদিক ভাষার বিবর্তিত রূপ হতো, তাহলে আজ সে বৈদিক থেকে এত দূরে সরে যেত যে তাতে তার বংশধারা খেই হারিয়ে ফেলত। সংস্কৃতকে বৈদিকের বিবর্তিত রূপ না ভেবে আমাদের প্রাকৃতের উৎস সন্ধান করতে হবে। বৈদিক ভাষার বিবর্তনে প্রাকৃত ভাষার জন্ম, আর প্রাকৃত ভাষার সংস্কার করে সংস্কৃত ভাষার জন্ম, এই চিরাচরিত ধারণাকে প্রভাতরঞ্জন সরকার সমর্থন করেননি। তার মতে প্রাকৃত সংস্কৃত জাত অথবা সংস্কৃত বৈদিক মিশ্রণ জাত। তার মতে প্রাকৃত সংস্কৃত জাত অথবা সংস্কৃত বৈদিক মিশ্রণ জাত। তিনি বলেছেন আর্যরা 10,000 বছর আগে ভারতে প্রবেশ করেছে, আর রাঢ়ে প্রবেশ করেছিল মাত্র 1800 বছর আগে। রাঢ়ের মানুষ দীর্ঘদিন ধরে আর্যদের ঠেকিয়ে রেখেছিল। মগধ ও আর্যদের প্রবেশ করতে দেয়নি। 1800 বছর আগে
আর্যরা এলে রাঢ়ের ভাষায় ওদের ভাষার এত প্রভাব পড়ার কথা নয়, বরং রাঢ়ের নিজস্ব ভাষার বিকাশ ঘটেছিল স্বতন্ত্রভাবে। এ প্রসঙ্গে প্রভাতরঞ্জন সরকার তাঁর নমঃ শিবায় শান্তায় গ্রন্থে স্পষ্টভাবে বলেছেন, কেউ কেউ বলে থাকেন সংস্কৃত ভাষা নাকি মধ্য এশিয়া থেকে এসেছে, কিন্তু কথাটা যুক্তিগ্রাহ্য নয়। এইটাই বরং গ্রহণযোগ্য যে সেকালে মধ্য এশিয়া ও ইউরোপ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত একটা একই ধরনের ভাষা চলত, যা দক্ষিণ পূর্ব দিকের ভাষা তাই সংস্কৃত, যা কিছুটা উত্তর পশ্চিম দিকের ভাষা। আমি আবারও বলছি, শ্রী প্রভাতরঞ্জন সরকারের এই যে বৈপ্লবিক সিদ্ধান্ত, তিনি বললেন এটাই বরং গ্রহণযোগ্য যে সেকালে মধ্য এশিয়া ও ইউরোপ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত কতকটা একই ধরনের ভাষা চলত, যা দক্ষিণ পূর্ব দিকের ভাষা তাই সংস্কৃত, যা কিছুটা উত্তর পশ্চিমের তা বৈদিক ভাষা। আর্যরা বাইরে থেকে যে ভারতে এসেছিল তাতে কোনো সন্দেহ নেই, আর আর্য প্রভাব ভারতের উত্তর পশ্চিমাংশে যতটা, পূর্বাংশে ততটা নয়। আর্যদের সঙ্গে বৈদিক ভাষা এসেছিল, কিন্তু সংস্কৃত ভাষা আমি রাঢ়ের বইতে স্পষ্ট করেই বলেছি যে এটা ভারতেরই ভাষা, বাইরে থেকে আসেনি। নটরাজ সদাশিব আবির্ভূত হয়েছিলেন 7000 বছর আগে গাঙ্গেয় সভ্যতার পার্বত্য স্তরে কুমায়ুন ও গাড়োয়াল পর্বতমালায়। তিনি গাঙ্গেয় সভ্যতার বিকাশে, উৎকর্ষ সাধনে, তন্ত্র সাধনা, সঙ্গীত শাস্ত্রের প্রবর্তন, যোগ শিক্ষা, চিকিৎসা শাস্ত্র, বিবাহ প্রথার প্রচলন, নন্দন বিজ্ঞানের চর্চার মাধ্যমে ঐতিহাসিক ভূমিকা পালন করে গেছেন। সেই সময়কার আর্যদের অবস্থান সম্পর্কে নমঃ শিবায় শান্তায় গ্রন্থে প্রভাতরঞ্জন সরকার বলেছেন, শিবের সময় উত্তর পশ্চিম কোণ দিয়ে ভারতে আর্যদের আগমন শুরু হয়ে গিয়েছিল। অনেকেই এসেছিলেন, অনেকে আসছিলেন, অনেকে আবার আসবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যারা এসেছিলেন তাদের সেই বৈদিক ভাষার প্রভাব ও তৎকালীন ভারতের ভূমি সন্তান কস, সিথিয়ান, দক্ষিণ কুষাণ প্রভৃতির কথ্য ভাষার উপর প্রভাব ব্যাপকভাবে পড়েছিল। ভারতের তৎকালীন জনভাষা সংস্কৃতের ওপর বৈদিক ভাষার প্রভাব অবশ্যই পড়েছিল, তবে সে প্রভাবটা একতরফা নয়, অর্থাৎ সংস্কৃত ভাষার প্রভাবও বৈদিকের উপর পড়েছিল। তিনি তার বক্তব্যে একটি উল্লেখযোগ্য সূত্রের কথা বলেছেন, যা ভাষা চর্চার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তা হল, প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত মোটামুটি একই রকম ভাষা প্রচলিত ছিল। এই সূত্রটুকু অজানা থাকার জন্য দীর্ঘদিন বৈদিক সংস্কৃত প্রাকৃত সংক্রান্ত দ্বন্দ্বের সমাধান যথাযথভাবে কেউ করতে পারেননি। এখানে একটা প্রশ্ন উঠেছে যে সেই সময়কার জনসমাজ ও ভৌগোলিক পরিবেশ মধ্য এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত 3000 মাইল দূরত্বব্যাপী প্রায় একই রকম ভাষার প্রচলন কীভাবে চলেছিল। এ সম্পর্কে তিনি বলেছেন, রাঢ় সুপ্রাচীন ভূমি প্রায় 30 কোটি বছরের পুরনো। সেই তুলনায় বিশ্বের অধিকাংশ স্থানই অর্বাচীনকালের। শিবের সময় উত্তর ভারতের মাটি ঠিকমতো গড়ে ওঠেনি, চারিদিকে জলা জায়গা ছড়িয়েছিল। আর আজ থেকে 25-30 হাজার বছর আগে ভূপ্রকৃতি কেমন ছিল তা সহজে অনুমান করা যায়। রাঢ় থেকে মধ্যপ্রদেশের ওপর দিয়ে মধ্য এশিয়ায় যাতায়াত করা যেত। বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকের মানুষের সঙ্গে রাঢ়ের মানুষের খুব একটা সম্পর্ক ছিল না। রাঢ় ভিন্ন পূর্ব ভারতের আর কোনো স্থানই মানুষের বসবাসযোগ্য ছিল না। তাই সেই যুগে বর্তমানকালের তুলনায় জনসংখ্যা খুবই কম ছিল। তাই মুষ্টিমেয় জনসংখ্যার মধ্যে প্রায় একই রকম ভাষার প্রচলন থাকা মোটেই অসম্ভব নয়। একটা উদাহরণ দেওয়া যাক। ভারতের পূর্ব প্রত্যন্তের মাগধী প্রাকৃত থেকে অসমীয়া ভাষার জন্ম হয়েছে। আবার ভারতের পশ্চিম প্রত্যন্তের সৈন্ধবী প্রাকৃত থেকে সিন্ধি ভাষার জন্ম হয়েছে। এই দুই ভাষার মধ্যে 2 থেকে 2500 মাইলের দূরত্ব। আর এই দুই ভাষা অবশ্যই এক নয়, তবে উভয়ের মধ্যে অনেক দিক দিয়ে মিল রয়ে গেছে, তা অস্বীকার করা যায় না।
এই মিল থাকার কারণ এই দুটি ভাষাই মোটামুটি প্রায় একই রকম ভাষা থেকে জন্মেছে। এই উদাহরণের মধ্য দিয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বৈদিক ও সংস্কৃত ভাষার ক্ষেত্রেও তাহা সম্ভব। প্রভাতরঞ্জন সরকার তার ভাষাবিজ্ঞান চর্চায় ভারতীয় ভাষাসমূহের উৎপত্তি বিকাশের ক্ষেত্রে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা হল সংস্কৃত ভাষা থেকে জাত অথবা সংস্কৃত বৈদিক ভাষা মিশ্রণজাত 7টি প্রাকৃত ভাষার সৃষ্টি হয়েছিল। সেগুলি হচ্ছে পূর্ব ভারতের মাগধী প্রাকৃত, মধ্য উত্তর ভারতের সৌরসেনী প্রাকৃত, উত্তর পশ্চিম ভারতের পৈশাচী প্রাকৃত, প্রত্যন্ত উত্তর পশ্চিম ভারতের পাশ্চাত্য প্রাকৃত, সিন্ধু বদ্বীপের সৈন্ধবী প্রাকৃত, মধ্য পশ্চিম ভারতের মালবী প্রাকৃত ও দক্ষিণ পশ্চিম ভারতের মহারাষ্ট্রী প্রাকৃত। ভৌগোলিক অবস্থান উল্লেখ করে প্রভাতরঞ্জন সরকার বলেছেন, আর্যরা ভারতে 4টি পর্যায়ে প্রবেশ করেছিল। এই 4 পর্যায়ে প্রাকৃত ভাষাগুলির উদ্ভবের তিনি একটি সুন্দর বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, লক্ষণীয় আরও এই যে প্রথম ধাপটিতে বৈদিকের যে কন্যা উদ্ভূত হয়েছিল তা পরিচিত ছিল পাশ্চাত্য ও পৈশাচী প্রাকৃত নামে। এই পাশ্চাত্য ও পৈশাচী প্রাকৃতজাত ভাষাগুলিতে যেমন পশতো পাঞ্জাবি বৈদিক তদ্ভব শব্দের ছড়াছড়ি। দ্বিতীয় ধাপটিতে অর্থাৎ হরিয়ানবি ভাষায় বৈদিক তদ্ভব শব্দের ছড়াছড়ির শতকরা হার কিছুটা কম। তৃতীয় ধাপে অর্থাৎ মারওয়াড়ি, হরৌতি, বন্দেলি, বাঘেলি, অবধি ও ব্রজ ভাষায় বৈদিক তদ্ভব শব্দের হার আরও কিছুটা কম। আর চতুর্থ ধাপের ভাষায় অর্থাৎ ভোজপুরিতে বৈদিক তদ্ভব শব্দের হার আরও কিছুটা কম। তবে কেউ যেন একথা না ভাবেন যে এই প্রভাব চতুর্থ ধাপে একেবারে শেষ হয়ে গিয়েছিল। প্রত্যক্ষ বৈদিক প্রভাব এই চতুর্থ ধাপে শেষ হলো বটে, কিন্তু পরোক্ষ প্রভাব প্রাক গৌড়ীয় সভ্যতার তথা গৌড়ীয় সভ্যতার অঙ্গে প্রত্যঙ্গে আষ্টে পৃষ্ঠে ভরে রইল ও ভরে রয়েছে। ভারতীয় ভাষাগুলির মধ্যে বৈদিক তদ্ভব ও সংস্কৃত তদ্ভব শব্দের তারতম্য সম্পর্কে তিনি এভাবে আলোকপাত করেছেন। ভাষাবিজ্ঞানের সূত্র অনুযায়ী একটি ভাষার আয়ুষ্কাল গড়ে 1000 বছর। 1000 বছর পর একটি ভাষা তার প্রাচীন খোলস ত্যাগ করে নব কলেবরে ধারণ করে এবং নতুন দিনের রসদ সংগ্রহ করতে করতে অগ্রসর হয়। গৌতম বুদ্ধের আবির্ভাবের সময়টা মাগধী প্রাকৃতের বিকাশের চরম যুগ। মৌর্য অশোকের সময় থেকে মাগধী প্রাকৃতের খোলস থেকে বেরিয়ে আসার প্রয়াস পাচ্ছি অর্ধ মাগধী। প্রায় 1000 বছর টিকে থাকার পর অর্ধ মাগধী থেকে বেরিয়ে এসেছে বাংলা ভাষা এবং পূর্ব ভারতের ভাষাগুলি। 1000 বছর ধরে বাংলা ভাষা তার নিজস্ব ধারায় প্রবাহিত হওয়ার পর 19 শতকে তার প্রাচীন খোলস ত্যাগ করে নতুন রূপ ও বৈশিষ্ট্য নিয়ে বর্তমান অবস্থায় এসে উপনীত হয়েছে। পৃথিবীর সকল জীবিত ভাষাই ভাষাবিজ্ঞানের এই সূত্রের ভিত্তিতে বিকাশের পথে এগিয়ে যাচ্ছে। গৌতম বুদ্ধের সময় সমগ্র ভারতবর্ষ জুড়ে কথ্য ভাষা হিসেবে প্রাকৃত ভাষার প্রচলন ছিল। ভাষাবিজ্ঞানের এই সূত্রের মাধ্যমে প্রমাণিত হচ্ছে গৌতম বুদ্ধের সময় থেকে 1000 বছর আগেই প্রাকৃত ভাষার উদ্ভব হয়েছিল। আজ থেকে 3500 বছরের আগেকার ঘটনা। ঠিক সেই সময়ই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তরে। তখনকার কথ্য ভাষা হিসেবে পূর্ব ভারতে প্রচলিত ছিল মাগধী প্রাকৃত আর মধ্য ও পশ্চিম ভারতে ছিল সৌরসেনী প্রাকৃতের প্রচলন। যে ভূখণ্ডের অবস্থান গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তরে, প্রাকৃত তখনকার কথ্য ভাষা হলেও সাহিত্য রচিত হতো সংস্কৃত ভাষায়। ভাষাবিজ্ঞানী সর্বজন শ্রদ্ধেয় শ্রী প্রভাতরঞ্জন সরকার তার রচিত রচনা সম্ভারে সামগ্রিকভাবে ভারতীয় সভ্যতার নবমূল্যায়নের মাধ্যমে শিক্ষা, শিল্প সাহিত্য, সঙ্গীতকলা, নন্দনতত্ত্ব, সমাজ ও সংস্কৃতির বহুদিনের বহু অনালোকিত বিষয়ের প্রতি আলোকপাত করে সমগ্র মানব জাতির কল্যাণ সাধন করে গেছেন। লক্ষ্য করা যাচ্ছে গাঙ্গেয় সভ্যতাকে কেন্দ্র করেই বৈদিক, প্রাকৃত,
অর্ধপ্রাকৃত, সংস্কৃত এবং প্রাকৃত জাত আধুনিক ভাষাগুলির শৈশব, কৈশোর, যৌবন প্রাপ্তির পর পূর্ণভাবে বিকশিত হয়েছে। গাঙ্গেয় সভ্যতার ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রত্যেকটি ভাষার পুষ্টি সাধন ঘটেছে। এখন বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে বৈদিক ও সংস্কৃত ভাষাজাত 7টি প্রাকৃত ভাষাগুলির ভৌগোলিক উৎসভূমি প্রধানত গাঙ্গেয় সভ্যতার পার্বত্য সমভূমি স্তরে। গাঙ্গেয় সভ্যতার সমভূমি ও বদ্বীপীয় স্তরে বিকশিত হয়েছে মাগধী প্রাকৃত জাত ভাষাসমূহ, যথা মগহী, ভোজপুরি, নাগপুরি, মৈথিলি, অঙ্গিকা ও বাংলা। হিন্দি ও উর্দু ভাষার সূত্রপাত, বিকাশ ও উৎকর্ষ সাধন গাঙ্গেয় সমভূমি স্তরে ঘটেছে। প্রাচীন ভারতবর্ষের সভ্যতার উৎসের কেন্দ্রবিন্দু গাঙ্গেয় পার্বত্য সমভূমি স্তর, যেখানে বেদ, উপনিষদ, সংহিতা, গীতা, ভাগবত, পুরাণ ও অন্যান্য ধ্রুপদী সাহিত্যের ভিত্তি রচিত ও প্রথিত হয়েছিল। প্রাচীন ভারতীয় তন্ত্র সভ্যতার বিকাশের অধিক্ষেত্র গাঙ্গেয় সভ্যতার পার্বত্য ও সমভূমি স্তর। ফলে তন্ত্র ও বৈদিক সভ্যতার শিক্ষা, সংস্কৃতি, জীবনবোধ, সমাজ সংরচনা, পড়া ও অপরা বিদ্যা চর্চার মাধ্যমে ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটেছিল ও সমৃদ্ধ হয়েছিল। গাঙ্গেয় সভ্যতার উন্মেষ ঘটেছিল পার্বত্য স্তরে, যার অধিক্ষেত্র শুরু হয়েছিল অলকানন্দা ও মন্দাকিনী অববাহিকার মৌলিক সভ্যতায়। উভয় সভ্যতার মিলনে হরিদ্বারে ঘটেছিল বিমিশ্র সভ্যতার সূত্রপাত। এই সেই গাঙ্গেয় সভ্যতার অধিক্ষেত্র, যেখানে 7000 বছর আগে যুগসন্ধিক্ষণে যুগপুরুষ মহামানব নটরাজ সদাশিব মানব সভ্যতার গোড়াপত্তন করেছিলেন। তার ঐতিহাসিক অবদান হচ্ছে নৃত্য, বাদ্য, গীত, যোগশাস্ত্র, তন্ত্র সাধনা, চিকিৎসাশাস্ত্র, পরিবার প্রথা, স্বরবিজ্ঞান ও নন্দন বিজ্ঞান প্রবর্তনের মাধ্যমে মানুষকে পশু স্তর থেকে মনুষ্যত্বের স্তরে উন্নীত করা। তার সুযোগ্য নেতৃত্বে পার্বত্য স্তরে ঘটেছিল সমাজ, সভ্যতা ও সংস্কৃতির বিকাশ। আর্য ও অনার্য সভ্যতা সংস্কৃতির দ্বন্দ্ব তখন চরমতম পর্যায়ে পৌঁছেছিল। তিনি তৎকালীন সতত যুযুধান উভয় সভ্যতা ও সংস্কৃতির মধ্যে সমন্বয় সাধন করে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তিনি বৈদিক সাহিত্য সম্পর্কে সম্পূর্ণরূপে জ্ঞাত ছিলেন। তার সময়ে ভারতবর্ষে গাঙ্গেয় সমভূমি স্তরে যজুর্বেদের রচনা শুরু হয়ে গিয়েছিল। সেই সময়টা ছিল বৈদিক ভাষা ও সাহিত্য চর্চার সুবর্ণ যুগ। নটরাজ সদাশিবের আবির্ভাবের আগেই ভারতবর্ষে আর্যদের আগমনের প্রথম ধাপ পঞ্জাব অঞ্চল পর্যন্ত প্রসারিত হয়েছিল। দ্বিতীয় ধাপে তারা যমুনা অববাহিকার হরিয়ানা পর্যন্ত বিস্তার লাভ করেছিল। তৃতীয় ধাপে আর্যদের ভারতবর্ষে আগমন ঘটেছিল গঙ্গা যমুনা অববাহিকার প্রয়াগ পর্যন্ত। খুব সম্ভব এই স্তরেই যজুর্বেদের পর অথর্ববেদের রচনার সূচনা ঘটেছিল। গঙ্গা ও যমুনা নদীর অববাহিকায় যে গাঙ্গেয় সভ্যতার বিকাশ ঘটেছিল সে সম্পর্কে ভাষাবিজ্ঞানী প্রভাতরঞ্জন সরকার তার নিজস্ব গভীর পর্যবেক্ষণ ও সমীক্ষায় একটি বিশেষ মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। তার বক্তব্য বহু মৌলিক, বিমিশ্র ও উপসভ্যতার অবদানে গাঙ্গেয় সভ্যতা সমৃদ্ধ হয়েছিল। আর এই সভ্যতাগুলির সৃষ্টি হয়েছিল গঙ্গা ও যমুনা নদীর প্রত্যেকটি উপনদীকে কেন্দ্র করে। প্রত্যেকটি উপনদী কেন্দ্রিক সভ্যতার মানুষের নিজস্ব মাতৃভাষা, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, শিল্প গড়ে উঠেছিল। গঙ্গা নদীর সাথে উপনদীগুলোর সংযোগস্থলে ঘটেছিল উন্নত বিমিশ্র সভ্যতার উদ্ভব, যা গাঙ্গেয় সভ্যতাকে মহিমান্বিত করেছিল। চম্বল ও বেতোয়া যমুনা নদীর দুটি প্রধান উপনদী। এই দুটি উপনদীকে কেন্দ্র করে উৎকৃষ্ট বন্দেলা ও বাঘেলি বিমিশ্র সভ্যতা গড়ে উঠেছিল। ফলে যমুনা সভ্যতা স্বকীয় বৈশিষ্ট্য ও ঔজ্জ্বল্য সমৃদ্ধ ছিল। আজ থেকে 3500 বছর আগে এই যমুনা সভ্যতায় আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। তার অবদানে যমুনা সভ্যতা সমৃদ্ধতম সভ্যতায় পরিণত হয়। শ্রীকৃষ্ণের সময়কালটা প্রাকৃত ভাষার সুবর্ণ যুগ। নটরাজ সদাশিব ও শ্রীকৃষ্ণ দুজনের সময়েই ভারতবর্ষে বৈদিক সভ্যতার পরিমণ্ডল বিরাজ করেছিল।
নটরাজ সদাশিবের সময় আর্য অনার্য দ্বন্দ্ব যতটা তীব্র ছিল, শ্রীকৃষ্ণের সময় তা ছিল না। ভারতবর্ষের সবাই বেদ উপনিষদকে ততদিনে নিজেদের সম্পদ বলে বরণ করে নিয়েছিল। শ্রীকৃষ্ণের সময়কাল প্রাকৃত ভাষার সুবর্ণ যুগ হলেও সাহিত্য রচনায় ভাষা ছিল সংস্কৃত। সংস্কৃত ভাষা প্রধানত মানুষের কথ্য ভাষায় সীমাবদ্ধ ছিল। প্রাকৃত ভাষা প্রধানত মানুষের কথ্য ভাষায় সীমাবদ্ধ ছিল, তাই গীতা রচিত হয়েছে সংস্কৃত ভাষায়। যমুনা সভ্যতার সর্বত্র ছড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণের স্মৃতিচিহ্ন। শ্রীকৃষ্ণের সময়টা ছিল ক্ষত্রিয় প্রধান মানসিকতার। ভারতবর্ষের সর্বত্র চলছিল ক্ষত্রিয় নরপতিদের প্রাধান্য ও দাপট। তারা সমগ্র ভারতবর্ষকে খণ্ড খণ্ড করে বিভক্ত করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ বহুধা খণ্ডিত ভারতবর্ষের নৃপতিবর্গের মধ্যে অখণ্ড মহাভারত রচনার ভাবনা প্রচার করেছিলেন। অখণ্ড মহাভারত রচনার মাধ্যমে তিনি অখণ্ড মানব সমাজ ও সভ্যতার বার্তা দিতে চেয়েছিলেন। গাঙ্গেয় পার্বত্য সভ্যতায় নটরাজ সদাশিব সঙ্গীত বিদ্যার প্রবর্তন করেছিলেন। তার প্রবর্তিত পথে গীতিকার ও সুরস্রষ্টা শ্রীকৃষ্ণ গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তরে ভারতীয় উচ্চাঙ্গ বা ধ্রুপদী সঙ্গীতকে উৎকর্ষের শীর্ষবিন্দুতে উত্তরণ করেন। আত্মপ্রকাশ হয় সর্বকালের সর্বযুগের কালজয়ী ধ্রুপদী সঙ্গীত গীতা। গীতা কাব্য হলেও প্রধানত সঙ্গীত কাব্য। শ্রীকৃষ্ণের কাব্য ও সাহিত্য চর্চার প্রদর্শিত পথে গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তর সংস্কৃত ভাষা চর্চা ও সাহিত্য চর্চার সুবর্ণ যুগ এসেছিল। কোনো ভাষার উৎকর্ষ সাধন হয় অতি উন্নত সূক্ষ্ম চিন্তা ভাবনার সংস্পর্শে। উদারনৈতিক বিশ্ব মানবতাবাদী ভাবধারার প্রকাশে জ্ঞান, কর্ম, ভক্তি, ত্যাগ, সেবা, শান্তি, অহিংসা, ন্যায়, নীতি, আদর্শ, মূল্যবোধের প্রচার ও চর্চায়। যমুনা সভ্যতার উন্নত ভাবধারা গাঙ্গেয় সভ্যতাকে সর্বতোভাবে পুষ্টিবিধান করে। যমুনা সভ্যতা প্রয়াগে এসে গাঙ্গেয় সভ্যতার সাথে মিলিত হয়ে যে মহান বিমিশ্র সভ্যতার সৃষ্টি হয়, ভারতবর্ষের জাতীয় জীবনে তার ফল হয় সুদূর প্রসারী। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সঙ্গীত, দর্শন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি প্রভৃতি বিষয়ে বিশ্বের জ্ঞানভাণ্ডারের প্রতিটি শাখা প্রশাখা নবনবরূপে পল্লবিত হয়ে ওঠে। সংস্কৃত ভাষার সাহিত্য ভাণ্ডারে বিশ্বের শ্রেষ্ঠ ভাব সম্পদে পরিণত হয়। নদীয় সভ্যতার এই সমীক্ষা ও পর্যবেক্ষণে প্রভাতরঞ্জন সরকার লক্ষ্য করেছেন গাঙ্গেয় সভ্যতার চরমতম বিকাশ ও উৎকর্ষ সাধন ঘটেছে গাঙ্গেয় সভ্যতার বদ্বীপীয় স্তরে, যেখানে গাঙ্গেয় সভ্যতার চরমতম বিমিশ্র সভ্যতায় আরোহণ করে। গাঙ্গেয় সভ্যতার বদ্বীপীয় স্তরে আরও দুটি বিমিশ্র বদ্বীপীয় সভ্যতার মিলন ঘটে। ব্রহ্মপুত্র নদের বদ্বীপীয় বিমিশ্র সভ্যতা ও রাঢ়ের বদ্বীপীয় বিমিশ্র সভ্যতা। বিশ্বের সভ্যতার ইতিহাসে গাঙ্গেয় বদ্বীপীয় সভ্যতা বিংশ শতাব্দীতে এসে উন্নতির, বিকাশের ও উৎকর্ষের চরম শিখরে আরোহণ করে। ভাষাবিজ্ঞানী প্রভাতরঞ্জন সরকার নির্ণয় করেছেন, কোনো ভাষার গড় আয়ুষ্কাল 1000 বছর। 1000 বছর অতিবাহিত হয়ে গেলে কোনো ভাষা তার পরবর্তী বিবর্তিত রূপ ধারণ করে। বাংলা ভাষা মাগধী প্রাকৃতজাত ভাষা, যার চরম বিকাশ ঘটেছিল গৌতম বুদ্ধের সময়, অর্থাৎ 2500 বছর আগে। প্রাকৃত ভাষার এরপরে অর্ধ প্রাকৃত ভাষায় রূপান্তরিত হয়। 1000 বছর অতিবাহিত করার পর প্রাকৃত ভাষা 19বিংশ শতাব্দীতে এসে তার পুরনো খোলস ত্যাগ করে আধুনিক বাংলার রূপ ধারণ করতে থাকে। পরিবর্তনের এই প্রক্রিয়া বিংশ শতাব্দীতে চরম শিখরে আরোহণ করে। আর ঠিক সেই সময়ে গাঙ্গেয় বদ্বীপীয় বিমিশ্র সভ্যতা বিশ্বের সেরা বিমিশ্র সভ্যতায় পরিণত হয়। আবার সেই সময়ে বিংশ শতাব্দীতে বাঙালির ঘরে তৃতীয় মহাসম্ভূতি শ্রী প্রভাতরঞ্জন সরকারের আবির্ভাব। তিনি আবার বাংলা ভাষার সর্বাঙ্গীন বিকাশ ও সমৃদ্ধির জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা ভাষাবিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করেছেন, যা অত্যন্ত ইঙ্গিতবহ। হয়তো 1000 বছর পর বিবর্তিত হয়ে বাংলা ভাষা ঐতিহাসিক কারণে বিশ্বের শ্রেষ্ঠতম ভাষায় উত্তরণের পথে এগিয়ে চলেছে, যার উপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাতরঞ্জন সরকার।
বর্তমানে প্রত্যেকটি শিশুই আন্তর্জাতিক নাগরিক হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে। সারা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। মানুষ গ্লোবাল ভিলেজে প্রবেশ করে গেছে। শ্রীকৃষ্ণের মহাভারতের রচনার আইডিয়া এখন খুবই ক্ষুদ্র, ছোট। মহাভারতের সময় যোগাযোগের ভাষা হিসেবে সংস্কৃত ভাষা বা প্রাকৃত ভাষাই যথেষ্ট ছিল। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার জন্য ঐতিহাসিক কারণে ইংরেজি ভাষা লিঙ্গুয়া ফ্রাঙ্কার ভূমিকায় সর্বজন স্বীকৃত ও গৃহীত। ভাষাবিজ্ঞানের সূত্র অনুযায়ী 1000 বছর পূর্ণ হলে ইংরেজি ভাষার জায়গায় অন্য ভাষা এসে দখল করবে স্বাভাবিক নিয়মে। এজন্য স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়, তাহলে কি ভাষাবিজ্ঞানী বৈয়াকরণিক শ্রী ধ্বনিবিজ্ঞানী রূপে বিশ্বের ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাতরঞ্জন সরকার, তা অত্যন্ত ইঙ্গিতবহ। তার ভাষাবিজ্ঞানের চর্চার বহর অনুধাবন করলেই নিশ্চিত হওয়া যায় বাংলা ভাষাকে নিয়ে তার একটি বিশেষ পরিকল্পনা কাজ করেছে। তিনি তো তার বর্ণবিজ্ঞানে বলেই ফেলেছেন, ভাষাতত্ত্ব ও ভাষাগত ধ্বনিবিজ্ঞানের চর্চার দ্বারা অনেক দূরকে নিকটে আনা যায়, আবার তা নব্য মানবতাবাদকে প্রতিষ্ঠা করতে সাহায্যও করবে। তিনি তো তার প্রবর্তিত নব্য মানবতাবাদ তত্ত্বের ভিত্তিতে এক এবং অবিভাজ্য মানব সমাজের স্বপ্ন দেখেছেন। পৃথিবীতে এমন কিছু মহাপুরুষ মহামানবের আবির্ভাব ঘটেছিল যারা দূরদৃষ্টি সম্পন্ন মনীষী হিসেবে সমাজে চিরকাল সমাদৃত, স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন এবং থাকবেন। যেমন মহাসম্ভূতি নটরাজ সদাশিব, তিনি 7000 বছর আগে মানব কল্যাণের জন্য যে সমস্ত জিনিস প্রবর্তন আবিষ্কার করে গেছেন, তার আবিষ্কৃত সেই সমস্ত জিনিস এখনও 7000 বছর পরে মানুষের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অঙ্গরূপে জীব ও জগতের কল্যাণের জন্য চরমভাবে প্রাসঙ্গিক। তার যোগ সাধনা, চিকিৎসা বিজ্ঞান, সঙ্গীত সাধনা, বিবাহ প্রথা ইত্যাদি ব্যতি রেখে বর্তমান সমাজের অস্তিত্বই বিনষ্ট হয়ে যাবে। তারই প্রদর্শিত পথে মানুষের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি 7000 বছর ধরে এগিয়ে এসেছে। পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে, শিবের শিক্ষা, শিবের পথ, শিবের উপদেশ মেনে চলা ছাড়া গত্যন্তর নেই। এখানেই নটরাজ সদাশিবের দূরদৃষ্টির সার্থকতা। এইরকমই অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন মহামানব ছিলেন শ্রীকৃষ্ণ। তার প্রবর্তিত জীবন দর্শন আরও ব্যাপকতর ও গভীরতর। তিনি যে মহাভারত সৃষ্টি করে গেছেন, সেই ভিত্তির উপর আজকে মহাবিশ্ব রচনার স্বপ্ন মানুষ দেখতে শুরু করেছে। তার প্রবর্তিত গীতার ভাব সম্পদ মানুষের জীবনের পথ চলার পথেও অনুপ্রেরণার উৎস। তিনিও মহাসম্ভূতি ছিলেন। পৃথিবীতে মহাসম্ভূতির মহান দায়িত্ব পালন করে গেছেন শ্রী শ্রী আনন্দমূর্তিজিও। তিনিও সমগ্র মানবজাতির কল্যাণের ভাবনায় ঐতিহাসিক কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং তা সম্পন্ন করে গেছেন। বিশ্বে মানবজাতির অস্তিত্ব যতদিন থাকবে, তার নির্দেশিত পথেই মানুষকে এগিয়ে যেতে হবে। ভাষাবিজ্ঞান চর্চার ক্ষেত্রেও তার সেই সুদূর প্রসারী দূরদৃষ্টির সম্যক পরিচয় আমরা পাচ্ছি। আজ থেকে হাজার হাজার বছর পরেও মানুষের যা দরকার বা প্রয়োজন হবে, বিশ্বের ভাষাবিজ্ঞান চর্চায় তিনি তার উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত যে তিনি ছিলেন একজন বাঙালি। তাই বাঙালি হিসেবে আমরা তার একটা পরিচয় দিতে পারি। তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা বাঙালি, যিনি আগামী দিনের পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে আসন আলোকিত করে থাকবেন। প্রভাত সঙ্গীতে আমরা সেই অনুরণন দেখতে পাই। রাজা তুমি মনের রাজা, বিশ্ব তোমার অধীনে, নিহারিকা থেকে অনু পরমাণু শাসনে। নমস্কার সবাইকে। মাননীয় রবীন্দ্রনাথ সেন মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তার এই দীর্ঘ বক্তব্য রাখার জন্য। ভাষাবিজ্ঞানী প্রভাতরঞ্জনের যে সমস্ত অবদান তিনি তুলে ধরলেন, তা আগামী দিনে ভাষাবিজ্ঞান চর্চায় সকলেরই
শুধু বাংলা ভাষা নয়, সমগ্র বিশ্বের ভাষার কল্যাণে প্রভাতরঞ্জন সরকারের এই মূল্যবান তথ্য, মূল্যবান বিষয় আলোকিত করবে। আমরা আমাদের শেষতম বক্তার বক্তব্য শুনলাম।